প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে জানাচ্ছি সুস্বাগতম। আমি বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়েছি QM হাসান শাহরিয়ার, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ। আজকে আমরা পড়ব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রর পঞ্চম অধ্যায়টি নিয়ে। দেখো, আমরা গত ক্লাসগুলোতে আমরা শেষ করেছিলাম হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট এর সূত্র, ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক, এগুলো আমরা কমপ্লিট করেছিলাম। এছাড়া আমরা করেছিলাম নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী এটা পরোক্ষ পদ্ধতির নিয়মটা আমি শিখিয়েছিলাম। তো এটা অনেক বড় অঙ্ক, বোর্ডে ওই অঙ্কটি শেখানো যাচ্ছে না, কিন্তু আমি তোমাকে যে স্টেপ বা যে ফরম্যাটটা দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে তুমি খুব সহজে তৈরি করে ফেলতে পারবা। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে চলে আসবো আমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নামটা আমি লিখে রাখছি, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। অর্থাৎ এখানে কিন্তু দুইটা অংশ, দেখো, স্বল্প ও মধ্য। স্বল্প মেয়াদী কাকে বলে? স্বল্প মেয়াদী, দেখো, অর্থায়নের মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে তিন ভাগে ভাগ করা যায়: স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর বা তার চেয়ে কম, 1 বছর বা 1 বছরের কম, 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে অর্থায়নটা করা হয় সেটাই হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। তারপর হচ্ছে মধ্যমেয়াদী। মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে 2 থেকে 5 বছর, আবার কারো কারো মতে 2 থেকে 5 অথবা 7 বছর পর্যন্ত। তো এখন আমাদের এই চ্যাপ্টারের অঙ্কের যে বিষয়গুলো, দেখো, এই স্বল্প মেয়াদী অর্থায়নে কিছু অঙ্ক রয়েছে, মধ্যমেয়াদী অর্থায়নে কিছু অঙ্ক রয়েছে। তার মানে দুইটা অংশ মিলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার বা অধ্যায় 5। তাহলে আমরা অধ্যায় 5-এ আজকে শিখব হচ্ছে স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে কি কি রয়েছে। স্বল্প মেয়াদী অর্থায়নের মধ্যে আমাদের অঙ্ক রয়েছে হচ্ছে ট্রেড ক্রেডিট বা ব্যবসা ঋণ, তারপর হচ্ছে বাণিজ্যিক কাগজ বা ব্যবসা ঋণের ব্যয়, বাণিজ্যিক কাগজের ব্যয় এবং ব্যাংক ঋণের ব্যয়। এই 3 ধরনের ব্যয় আমরা এখানে শিখব। মধ্যমেয়াদী অর্থায়নে আমরা শিখব হচ্ছে যে মজুদ ব্যবস্থাপনা, নগদ ব্যবস্থাপনা, এই দুইটা। তাহলে খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে খাতা নিয়ে কলম নিয়ে আমার সাথে বসে যাও। তাহলে স্বল্প মেয়াদী অর্থায়নের অঙ্ক শিখব 3টা রুলস: 1 ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণ, 2 কমার্শিয়াল পেপার বাণিজ্যিক কাগজ, 3 হচ্ছে ব্যাংক ঋণ। আচ্ছা, তারপর মধ্যমেয়াদী অর্থায়নে শিখব আমরা মজুদ ব্যবস্থাপনা এবং নগদ ব্যবস্থাপনা। তাহলে স্বল্প মেয়াদী অর্থায়নে 3টা নিয়ম শিখব অঙ্কের, মধ্যমেয়াদী অর্থায়নে 2টা নিয়ম শিখব। আবারও বলি, স্বল্প মেয়াদী অর্থায়নের 3টা রুলস হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় নির্ণয়, 2 বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়, 3 হচ্ছে আমাদের ব্যাংক ঋণের ব্যয় নির্ণয়, 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যে ব্যাংক ঋণ রয়েছে তার ব্যয় নির্ণয়। মধ্যমেয়াদী অর্থায়নের মেয়াদ হচ্ছে 2 থেকে 5 বছর। এখানে অঙ্ক 2 নিয়মের। একটা নিয়ম হচ্ছে যে মজুদ ব্যবস্থাপনা এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে নগদ ব্যবস্থাপনা। তাহলে শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখলাম বা জেনে নিলাম সবাই যে আমার এই অধ্যায়ের মধ্যে কি কি অঙ্ক আমাদের করতে হবে। তাইলে আমি আজকে একটু তোমাদের দেখাবো স্বল্প মেয়াদী অর্থায়নটা, আবার আরেক ক্লাসে মধ্যমেয়াদী অর্থায়ন, মানে স্বল্প মেয়াদী শেষ করে তারপর আমরা মধ্যমেয়াদী অর্থায়নে চলে যাব। তাহলে প্রথমেই আমরা শিখলাম যে স্বল্প মেয়াদী অর্থায়ন হলো যে অর্থায়নের মেয়াদ 1 বছর বা তার চেয়ে কম, তাকে বলা হয় স্বল্প মেয়াদী অর্থায়ন। তাহলে আমরা স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস, তাহলে আমরা এটা একটু আগে দেখে নিই, স্বল্প মেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি। তাহলে আগে আমরা সংজ্ঞা শিখেছি যে স্বল্প মেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়নের মেয়াদ 1 বছর বা তার চেয়ে কম। তাহলে স্বল্প মেয়াদী অর্থায়নের উৎসকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, 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 অপ্রাতিষ্ঠানিক। দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক। আচ্ছা, অপ্রাতিষ্ঠানিক মানে হচ্ছে যে কোনো আনুষ্ঠানিক কোনো ফার্ম বা কোম্পানির কাছ থেকে না,
মানে অনানুষ্ঠানিকভাবে, এটা দেখা যাচ্ছে যে কোনো নিয়মাবলীর মধ্যে পড়ছে না অথবা কোনো ফর্মালিটিস নেই। আর প্রাতিষ্ঠানিক হচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে তারা কিছু নিয়মাবলীর মধ্যে থেকে অর্থায়নের উৎসে বিভিন্ন অর্থ দিয়ে মূলধন দিয়ে সহযোগিতা করে। তাহলে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। দেখো কি বলি, এটা আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে আমরা লিখলাম স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়ন, স্বতঃস্ফূর্ত অর্থায়ন, এই শব্দগুলো একটু আমার সাথে সাথে যদি লিখে ফেলো তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। গ্রাম্য মহাজন। আচ্ছা, এখন এখানে আমি বোঝাতে যাই তাহলে তোমার জন্য সুবিধা হবে। অপ্রাতিষ্ঠানিক, তাহলে যেটা আমরা বললাম যে এখানে আনুষ্ঠানিকতা নাই, এখানে স্বতঃস্ফূর্ত ভাবে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে স্বতঃস্ফূর্ত এটা কি, একটু লিখে ফেললে ভালো হয়। এটা হচ্ছে যেসব অর্থায়ন ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে সৃষ্টি হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত মানে স্বেচ্ছায়, নিজেই, অর্থাৎ দৈনন্দিন লেনদেন বা কার্যক্রমের ফলেই এই ধরনের অর্থায়নের উৎসগুলো সৃষ্টি হয়। তাহলে আমার মুখস্থ করতে হবে প্রাতিষ্ঠানিকের মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। প্রায় পরীক্ষায় আসে নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস, নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস নয়। তাহলে আগে আমাকে জানতে হবে স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি। তাহলে আমরা বললাম স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে ব্যবসায়ের দৈনন্দিন লেনদেনের ফলে যে অর্থায়নের উৎস সৃষ্টি হয় তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন আবার কয়েক ধরনের। এটা আমি একটু উপরে নিয়ে আসি। স্বতঃস্ফূর্ত অর্থায়ন নিচে হয়তো তোমার দেখা যাবে না, আর অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য লেখাটা ক্লিয়ার নাও দেখা যেতে পারে। তুমি সবচেয়ে ভালো হয় আমার কথার সাথে সাথে যদি তুমি লিখে ফেলো তাহলেই বেটার হবে। তাহলে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসগুলো আমরা এক নজর একটু দেখি। এই যে আমি এখানে লিখছি, 1 ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ, আচ্ছা, ব্যবসায় ঋণ ইংরেজিতে বলা হয় ট্রেড ক্রেডিট। তাহলে এখন আমরা মুখস্থ করব ব্যবসায় ঋণ কাকে বলে। বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায় ঋণ বলে। এর মানে হচ্ছে যে ক্রেতা বিক্রেতার মধ্যে বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে বলা হয় ব্যবসায় ঋণ। আরো সহজভাবে যদি তুমি চিন্তা করো, ধরো তুমি একজন ক্রেতা, আমি বিক্রেতা, আমি তোমার কাছে বিক্রি করলাম 1 লাখ টাকার মাল বা পণ্য, কিন্তু তুমি আমাকে বললা যে আমি এখন টাকা দিতে পারবো না, 1 মাস পরে টাকা দিব। তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমি এই শর্তে রাজি আছি যে 1 মাস পরে আমাকে টাকা দিবেন, কিন্তু কিছু পরিমাণ অর্থ বেশি দিবেন, ওটা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। তাহলে এই যে তাকে আমি টাকা দিলাম না, পণ্য ধার দিলাম। বাকি দেওয়া মানে তো হচ্ছে পণ্য ধার দেওয়া। তোমাকে আমি পণ্য ধার দিলাম 1 লাখ টাকার পণ্য। এই পণ্য ধার দেওয়ার ফলে যে অর্থায়নের সৃষ্টি হলো, তাহলে অর্থায়নের সৃষ্টি কিভাবে হলো? আমি তার থেকে 1 লাখ টাকার মাল নিলাম, তাহলে মাল না নিলে ওই মাল যদি আমার কিনতে হইতো তাহলে 1 লাখ টাকা লাগতো। তার মানে কি আমার 1 লাখ টাকা এখন এই মুহূর্তে লাগতেছে না, এই মুহূর্তে আমি মাল প্রাপ্তির মাধ্যমে অর্থায়নের মানে অর্থ সংস্থান হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের বাকিতে ক্রয় বিক্রয় বা বাকিতে লেনদেনের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যবসায় ঋণ। 2 নম্বর হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। লেখা বোঝা না গেলে আমার কথা শুনে লেখো, এটা গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ প্রায় এমসিকিউ পরীক্ষায় আমাদের ফাইনাল পরীক্ষায় আসে নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস। তাহলে আমার এই শব্দগুলো একবারে খুব জানা জরুরি। ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। ক্রেতাদের নিকট থেকে অগ্রিমের ধারণাটা হচ্ছে অনেক সময় বিক্রেতা মাল সরবরাহ করার আগেই ক্রেতাদের নিকট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম গ্রহণ করে ফেলতে পারে। সেই অগ্রিম গ্রহণকৃত অর্থটি অর্থ সংস্থানের একটি উৎস হতে পারে। তাহলে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, অর্থাৎ আমি চাইলেই ক্রেতা আমাকে মালের অর্ডার দিল, সাথে সাথে আমি তাকে বললাম যে 1 লাখ টাকার মাল আপনি কিনবেন, কিন্তু আমাকে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। তাহলে মাল মনে করি আমি সরবরাহ করব 1 মাস পর, কিন্তু আমি এখনই তার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিতে পারবো। এটাও একটা স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস। যেমন আমি ধরি ফার্নিচারের বিক্রেতা, সে ক্রেতার নিকট থেকে মালের অর্ডার।
বকেয়া রেখে এই টাকাটা আমি মূলধন হিসাবে খাটাইতে পারবো। এটাই হচ্ছে বকেয়া খরচসমূহ। যেমন আমরা মনে করি যে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এটাও হইতে পারে। এই সমস্ত অংশগুলো আমি এখন পরিশোধ না করে 1 মাস পরে পরিশোধ করলাম, তাহলে এই বকেয়া রেখে এই অর্থটা আমি মূলধন হিসাবে খাটাতে পারবো। তারপরে হচ্ছে আরেকটা হইতে পারে নগদ বাট্টা। আচ্ছা, নগদ বাট্টার ঘটনা কি? নগদ বাট্টার বিষয়টা হলো এরকম যে আমি যখন কোনো পণ্য নগদে ক্রয় করব তখন কিছু পরিমাণ ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টা পেতে পারি। তাহলে আমি যদি পরবর্তীতে পরিশোধ করি তাহলে দেখা যাবে ওই বাট্টাটা পাবো না। তাহলে একটা নির্দিষ্ট অর্থের মাল আমাকে কিনতে হবে। আমি যদি এটা নগদে কিনে কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারি, ওই ডিসকাউন্টটা আমার জন্য একটি অর্থ সংস্থানের উৎস হিসেবে গণ্য হতে পারে। আরেকটি হতে পারে, সেটি হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডও একটি স্বল্পমেয়াদী অর্থ স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস। ক্রেডিট কার্ড হচ্ছে একটি প্লাস্টিকের চৌম্বকীয় অংশ সম্বলিত ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি বিশেষ ধরনের কার্ড, যেই কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য ক্রয় করা যায়। অর্থাৎ ওই ক্রেডিট কার্ডের সাহায্যে আমি মাল যদি ক্রয় করি তাহলে ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি বাকিতে পণ্য ক্রয় করতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ কার্ডের একটা মেশিন রয়েছে, পৌজ মেশিন, ওই মেশিনে ক্রেডিট কার্ডটা যদি ইন করে আমি যত টাকার পণ্য ক্রয় করেছি তত টাকা ওই কোম্পানি ব্যাংক থেকে নিয়ে নিবে। পরবর্তী আমি ব্যাংকের কাছে এই অ্যাকাউন্টে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি বাকিতে পণ্য ক্রয় করতে পারি। পরবর্তীতে ব্যাংকে টাকা পরিশোধ করার মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করা যায়। তাহলে যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস অথবা উৎস নয়, তাহলে আমার 5টি নাম মুখস্থ করবা। ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, বকেয়া খরচসমূহ, নগদ বাট্টা এবং ক্রেডিট কার্ড। এর মধ্যে মূল কিন্তু 3টি, ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং বকেয়া খরচ। এই 3টা শব্দ আমাদের মুখস্থ রাখতে হবে। আবার অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে ব্যবসা ঋণ কাকে বলে, অনুধাবন প্রশ্ন আসতে পারে। ব্যবসা ঋণ বলতে কি বোঝায়, অথবা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে কি বোঝায়, অথবা বকেয়া খরচসমূহের মাধ্যমে কিভাবে স্বতঃস্ফূর্ত অর্থায়ন তৈরি হয়, এটা হচ্ছে একটা অনুধাবন প্রশ্ন। অথবা এমন হতে পারে যে ব্যবসা ঋণের মাধ্যমে কিভাবে স্বতঃস্ফূর্ত অর্থায়ন তৈরি হয়, এটি একটি অনুধাবন প্রশ্ন। তাহলে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি যে কথাগুলো বলছি সেগুলোর মাধ্যমে তুমি জ্ঞান ও অনুধাবন প্রশ্ন সহজে উত্তর করতে পারার কথা। ওকে, তাহলে আমরা দেখলাম যে ব্যবসায় ঋণ কি, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম কি, অর্থাৎ স্বতঃস্ফূর্ত অর্থায়ন শিখলাম। মূল কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাম্য মহাজন হচ্ছে যে গ্রামে কিছু বিত্তশালী লোক থাকে, তারা সুদের বিনিময়ে অর্থ ধার দেয় স্বল্প সময়ের জন্য, সেটাই হচ্ছে গ্রাম্য মহাজন। এবং এগুলোর ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন হয় না, এর জন্য এটা অপ্রাতিষ্ঠানিক। এবার আমরা চলে আসি প্রাতিষ্ঠানিক উৎসসমূহ কি কি হতে পারে। অনেকগুলো হতে পারে, যেমন আমরা 2 ভাগে ভাগ করি। প্রথমে মুদ্রা বাজার ঋণ। মুদ্রা বাজার, মুদ্রা বাজার ঋণ, হ্যাঁ, মুদ্রা বাজার ঋণ। আরেকটি হতে পারে তোমার ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ, মুদ্রা বাজার ঋণ, ব্যাংক ঋণ। মুদ্রা বাজার ঋণটা হচ্ছে, আমরা জানি যে আর্থিক বাজারের যে অংশে শুধুমাত্র স্বল্পমেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয় তাকেই বলা হয় মুদ্রা বাজার। আমরা 2য় অধ্যায়ে এটা খুব ভালোভাবে শিখেছি, ওইখানে আমার একটা ক্লাস রয়েছে এই আর্থিক বাজার নিয়ে। কারো যদি আর্থিক বাজার, শেয়ার বাজার সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে 2য় অধ্যায়ের ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, এটা রেকর্ডিং আছে কিশোর বাতায়নে। তো ওইখানে মুদ্রা বাজার, মূলধন বাজার, আর্থিক বাজার, শেয়ার বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, বিএসইসি, এগুলো সব ওইখানে ব্যাখ্যা করা আছে। ওইখান থেকে একটা অংশ আমরা এখানে নিয়ে আসছি, এটা একটা ক্ষুদ্র অংশ, এটাকে বলা হয় মুদ্রা বাজার। তাহলে মুদ্রার বাজার হচ্ছে আর্থিক বাজারের এমন অংশ যেখানে শুধুমাত্র স্বল্প মেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয়, সেটাই হচ্ছে মুদ্রা বাজার। আর ব্যাংক ঋণ হচ্ছে কিছু কিছু বাণিজ্যিক ব্যাংক রয়েছে যারা স্বল্প মেয়াদী 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য ঋণ দিয়ে থাকে, যেমন এসএমই লোন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোন। এগুলো অনেক সময় দেখা যায় যে স্বল্প মেয়াদী ঋণ দেয়, মধ্যমেয়াদী ঋণ দিয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা মুদ্রা বাজার ঋণের মধ্যে কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজ,
বাণিজ্যিক কাগজ হচ্ছে একটি ঋণের দলিল, যে দলিলটি বিক্রয় করে ক্রেতাদের নিকট থেকে অর্থ সংস্থান করা যায়। এর মেয়াদ সাধারণত 270 দিনের বেশি হয় না বাণিজ্যিক কাগজের মেয়াদ। আচ্ছা, আর মুদ্রা বাজার ঋণের মধ্যে তোমার বাণিজ্যিক কাগজ থাকবে, ট্রেজারি বিল থাকতে পারে, তারপর হস্তান্তরযোগ্য ঋণের দলিল থাকতে পারে, ব্যাংকের অঙ্গীকারপত্র থাকতে পারে, ব্যাংকের স্বীকৃতিপত্র থাকতে পারে। এগুলো সবগুলোই তোমার এই মুদ্রা বাজার ঋণের মধ্যে। ওকে, তাহলে আমাদের দেখলাম হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি। এখন স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি সেটা দেখলাম। হ্যাঁ, মধ্যমেয়াদীটা আমরা এখন দেখব না, আগে আমরা স্বল্পমেয়াদী শেষ করে তারপর মধ্যমেয়াদীতে যাব। তাহলে আমরা এখন দেখব যে আমার স্বল্পমেয়াদী অর্থায়নের কি কি অঙ্ক রয়েছে। তাহলে 1 নম্বর অঙ্কর বিষয়টা হচ্ছে তোমার ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের ব্যয় ইংরেজিতে হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। ব্যবসা ঋণকে ইংরেজিতে বলা হয় ট্রেড ক্রেডিট। তাহলে ব্যয় হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যয়। তাহলে ইংরেজিতে লিখব কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখন এটাকে যদি আমি সংক্ষেপে লিখি, দেখো এরকম হয় কেটিসি। কে দিয়ে এখানে কস্ট বোঝাচ্ছে, টি দিয়ে ট্রেড, সি দিয়ে ক্রেডিট, কেটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে ব্যবসা ঋণের ব্যয় কি? ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে যে বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে বলা হয় ব্যবসায় ঋণ। ক্রেতা একটি নির্দিষ্ট সময় পর বাকিতে ক্রয়কৃত অর্থের মূল্যের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করে তাকে বলা হয় ব্যবসায় ঋণের ব্যয়। তাহলে আবার প্রশ্ন দাঁড়াচ্ছে, ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে? উত্তর হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় ক্রেতাও বহন করতে পারে, বিক্রেতাও বহন করতে পারে, আবার উভয়ই বহন করতে পারে। তবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে ক্রেতার উপরই সাধারণত ব্যবসা ঋণের ব্যয় বর্তায়। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে বিক্রেতার উপর ব্যয় বর্তায়। আসলে ব্যবসা ঋণের ব্যয় ক্রেতা বিক্রেতা উভয় বহন করতে পারে, অথবা শুধু ক্রেতা শুধু বিক্রেতা বহন করতে পারে। এটা পরিস্থিতি বা বাজারের উপর নির্ভর করবে। আচ্ছা, এখন আমরা এই ব্যবসা ঋণের ব্যয় বের করার একটি সূত্র শিখি। দেখো কেটিসি, এটাকে আমি আগে একটি সূত্র লিখি, সিডিআর ভাগ 100% মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ সিপি মাইনাস ডিপি। আমি প্রথমে ইংরেজিতে লিখলাম, আমি বাংলাও ব্যাখ্যা দিব। তাহলে আবার আসি প্রথম থেকে, ব্যবসা ঋণের ব্যয় ইংরেজিতে কস্ট অফ ট্রেড ক্রেডিট, সংক্ষেপে কেটিসি। হ্যাঁ, আবার কেউ কেউ এটা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআরও লেখে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেখবে, কিন্তু কথা একই, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, এগুলো একই। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনটা দিয়ে কি বোঝায় সেটা যদি একটু দেখে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট, ক্যাশ ডিসকাউন্ট রেট ইংরেজিতে, বাংলাও জানতে হবে, নগদ বাট্টার হার। ক্যাশ ডিসকাউন্ট রেট মানে নগদ বাট্টার হার। আচ্ছা, তারপর আছে তোমার সিপি। সিপি মানে সিতে ক্রেডিট, পিতে পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড মানে ঋণের মেয়াদ, ক্রেডিট পিরিয়ড ঋণের মেয়াদ। ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড। ডিপি মানে ডিসকাউন্টিং পিরিয়ড বা বাট্টার মেয়াদ, বাট্টার মেয়াদ। নিচে হয়তো দেখা নাও যেতে পারে, আমি বলার সাথে সাথে লিখো তাহলে তোমার সুবিধা হবে। সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা ঋণের মেয়াদ, মানে কতদিনের জন্য ব্যবসায়ী ঋণ নিচ্ছে সেটা হচ্ছে সিপি। ডিসকাউন্টিং পিরিয়ড মানে বাট্টার মেয়াদ। বাট্টার মেয়াদ এর মানে হলো যে কতদিনের মধ্যে পরিশোধ করলে বাট্টা পাওয়া যাবে। তাহলে এগুলো আমরা যদি একটি শর্তের মধ্যে ফেলি, কিরকম শর্ত দেখো, ক্রেতা বাকিতে কিনছে, তার মানে সে ঋণ নিয়েছে। এখন বিক্রেতা বলল যে আপনি ঋণ নিয়েছেন ঠিক আছে, কিন্তু কিছু শর্ত রয়েছে। কিরকম শর্ত? সে এরকম বিক্রয় শর্ত দিচ্ছে, বিক্রয় শর্ত দিল। সে শর্ত দিচ্ছে 210 নেট
30 এরকম একটি শর্ত দিল, 210 নেট 30 বা 210 নেট 30। আচ্ছা, এই শর্তের তোমার বৈশিষ্ট্য কি তাহলে আমাদের সেটা এখন দেখতে হবে। আচ্ছা দেখো, বৈশিষ্ট্য হলো যে এই অবলিক দেওয়ার পাশে যেই সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তোমার ডিসকাউন্টিং পিরিয়ড বা বাট্টার মেয়াদ। আমি এখানে লিখি বাট্টার মেয়াদ। এর মানে হচ্ছে যে বাকিতে যে ক্রয় করেছে সে যদি 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে তাহলে সে 2%, এটা সবসময় পার্সেন্ট বা হার ধরতে হয়, 2% হারে বাট্টা পাবে। আর নেট 30 হচ্ছে তোমার 30 দিনের মধ্যে সমস্ত অর্থ পরিশোধ করতে হবে, এটাকে বলা হয় নেট 30 বা নেট 30। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই শর্তে তোমার ব্যবসায় ঋণের ব্যয় বের করি তাহলে আমার কি দেখাচ্ছে? ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার 2%, বাট্টার মেয়াদ মানে ডিসকাউন্টিং পিরিয়ড 10, ঋণের মেয়াদ মানে ক্রেডিট পিরিয়ড 30। তাহলে এই শর্তে যদি আমরা ব্যবসা ঋণের ব্যয় বের করি তাহলে সিডিআর 2% ভাগ 100% মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ 360, আমি বাংলায় লিখি 360, এখানে 100% বাংলায় লিখলাম। ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ 30 দিন মাইনাস বাট্টার মেয়াদ 10 দিন। তাহলে আমি এখন অঙ্কটা যদি করি 2% ভাগ 98% ইন্টু 360 ভাগ 30 থেকে 10 গেলে 20, এখানে হবে 0.0204 ইন্টু 18 দুগুণে 36 ইন্টু 100। তাহলে 36, আমি ধরে নিলাম যে 36.72%, এত পার্সেন্ট ব্যয়। এর মানে হচ্ছে ক্রেতা যদি 1 লাখ টাকার পণ্য ক্রয় করে তাহলে সে নির্দিষ্ট সময় শেষে বিক্রেতাকে 1 লাখ টাকা পরিশোধ করবে, তার সাথে ওই 1 লাখ টাকার উপর 36.72%